The first topic of discussion today will be the third unit in our syllabus, that is the part of production. আজকে আমরা প্রোডাকশন সম্পর্কে পড়াশোনা করব। আমরা প্রোডাকশন কাকে বলে সেটা দেখব, তারপরে আমরা দেখব যে প্রোডাকশন করতে গেলে কি কি দরকার, কি কি ফ্যাক্টরের প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা দেখব। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওই প্রত্যেকটা ফ্যাক্টরকে নিয়ে আমরা আলাদা করে পড়াশোনা করব। ঠিক আছে, প্রোডাকশন করতে গেলে মূলত চারটে ফ্যাক্টরের দরকার আছে। সেই চারটে ফ্যাক্টর হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এই প্রত্যেকটা ফ্যাক্টরের কি মিনিং, কি ক্যারেক্টারিস্টিক্স, কি ইম্পর্টেন্স আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। তারপরে আমরা প্রোডাকশন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজিস লাইক অ্যাভারেজ প্রোডাক্ট, মার্জিনাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট, এই বিষয়গুলো কি সেটা দেখব। So this is the agenda of today's entire class. The first thing that I am going to discuss today is what is production. তো খুব সিম্পলভাবে বলতে গেলে প্রোডাকশান হচ্ছে যে ধরো আমি কোনো কিছু ক্রিয়েট করতে চাই, এই যে ধরো আমার কাছে আমি একটা কি ক্রিয়েট করতে চাই, আমি ধরো একটা আমি একটা ধরো ফোন ক্রিয়েট করতে চাই। ওকে, সো আমি এই যে ফোনটা ক্রিয়েট করতে চাই, এই ফোনটা ক্রিয়েট করার জন্য আমার কি কি লাগবে? প্রথম কথা হচ্ছে আমাকে একটা ফ্যাক্টরি বানাতে হবে, যে ফ্যাক্টরিতে লেবারগুলো কাজ করবে, রাইট? তো প্রথমে আমাকে একটা ফ্যাক্টরি বানাতে হবে, আর ফ্যাক্টরিটা তো নিশ্চয়ই আমি আমার বাড়ির ছাদে বানাতে পারবো না। ফ্যাক্টরিটা বানানোর জন্য আমার একটা ল্যান্ড প্রয়োজন, একটা জমি প্রয়োজন। ওই জমিতে আমি কি করব? ওই জমিতে আমি একটা ফ্যাক্টরি বানাবো। ফ্যাক্টরিটা বানালাম, তাহলে প্রথমে আমার কি লাগলো প্রোডাকশান করতে? আমার একটা জমি লাগলো, যে জমির উপরে আমি ফ্যাক্টরিটা বানাবো। তারপরে আমার কি লাগবে? আমার ওই ফ্যাক্টরিতে কাজ করার জন্য লেবার লাগবে। ঠিক আছে, যারা আমার হয়ে ফোনটা বানাবে। ফোনটা নিশ্চয়ই আমি বানাবো না, বা আমার যদি ধরো টার্গেট থাকে অনেকগুলো ফোন বানানোর, এতগুলো ফোন নিশ্চয়ই আমি বানাতে বসবো না। তাহলে এই ফোনগুলো বানানোর জন্য আমার কি লাগবে? আমার লাগবে হচ্ছে লেবার। তো আমি কি ভাড়া নেব? লেবার ভাড়া নেব ইন দ্য সেন্স লেবারকে আমি কাজে রাখবো। তো লেবার কাজে আসলো। তাহলে এখনও অবধি আমরা কি নিয়েছি? একটা ল্যান্ড নিয়েছি, ল্যান্ডটার উপরে একটা ফ্যাক্টরি বানিয়েছি, ফ্যাক্টরিটায় আমরা কিছু লেবারকে কাজে নিয়েছি। আচ্ছা, লেবার বলবে যে আমরা ফোন বানাবো, কিন্তু আমাদের তো মেশিনস লাগবে, ফোনটা তো আমরা হাতে বানাতে পারবো না, মেশিন ছাড়া কী করে বানাবো? তো ওদের এখন কি ডিম্যান্ড থাকবে? ওদের ডিম্যান্ড থাকবে যে ওদেরকে মেশিন দিতে হবে। তো আমি ওদেরকে মেশিনস দেবো, আমার ফ্যাক্টরিতে ওদেরকে কী এনে দেবো? ওদেরকে আমি মেশিনস এনে দেবো। তাহলে এখন ওদেরকে মেশিনস দেওয়া হলো। এবার মেশিনটা আনতে আমার কি লাগবে? মেশিনটা আনতে আমার টাকা লাগবে, কারণ মেশিনটা তো এমনি এমনি কিনতে পাবো না। মেশিনটা কিনতে গেলে টাকা নিতে হবে। মেশিনটা কিনতে গেলে আমাকে টাকা দিতে হবে। টাকাটা আমি কোথায় পাবো? টাকাটা তো আমার পকেটে নেই। ধরো একটা মেশিনের দাম 10 লাখ টাকা, আর একটা মেশিনের দাম 15 লাখ টাকা, টোটাল 25 লাখ টাকা লাগবে হচ্ছে আমার মেশিনটা কিনতে, দুটো মেশিন কিনতে। এবার দুটো মেশিন কিনতে 25 লাখ টাকা রাখবে, আমার পকেটে হয়তো 500 টাকা আছে। তাহলে আমি 25 লাখ টাকা পাবো কোথায়? আমি 25 লাখ টাকার জন্য ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে বলবো যে আমি এরকম একটা ফ্যাক্টরি খুলেছি, আমি এখানে ফোনের প্রোডাকশান করতে চাই, আপনারা আমাকে 25 লাখ টাকা লোন দিন। ব্যাংক বলবে ঠিক আছে 25 লাখ টাকা লোন নিয়ে যাও, কিন্তু আমাকে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে। আমি বলবো ঠিক আছে। এবার এই যে 25 লাখ টাকা আমি নিয়ে আসলাম ব্যাংকের থেকে, এই টাকাটা দিয়ে আমি কি করব? এই টাকাটা দিয়ে আমি দুটো মেশিন কিনবো। এবার তোমরা এই 25 লাখ টাকাটাকে ক্যাপিটাল বলতে পারো। আবার ইকোনমিক্সে এই মেশিন দুটোকেও ক্যাপিটাল বলা যায়। অ্যাকচুয়ালি ইকোনমিক্সে মেশিনগুলোকেই ক্যাপিটাল বলা হয়, ফিজিক্যাল ইকুইপমেন্ট, ফিজিক্যাল মেশিন, সেগুলোকেই ক্যাপিটাল বলা হয়। ঠিক আছে, কিন্তু তোমরা চাইলে এই 25 লাখ টাকাটাকেও ক্যাপিটাল ধরতে পারো, বা 25 লাখ টাকা থেকে যে জিনিসটা কেনা হলো, যে দুটো জিনিস কেনা হলো মানে মেশিন দুটো, এই মেশিন দুটোকেও ক্যাপিটাল ধরতে পারো। ওকে, তাহলে এখনও অবধি আমাদের প্রোডাকশানে আমাদের কী কী লেগেছে? আমাদের লেগেছে হচ্ছে একটা ল্যান্ডের উপরে আমরা একটা ফ্যাক্টরি বানিয়েছি, ফ্যাক্টরি বানানোর পর আমরা দুটো লেবারকে নিয়েছি, তারপরে আমরা লেবারের জন্য, লেবার যে কাজ করবে তার জন্য মেশিন লাগবে, আমরা দুটো মেশিন কিনে দিয়েছি ওকে, রাইট? মেশিন মানে ক্যাপিটাল। তাহলে এখনও অবধি আমাদের কী কী লেগেছে? ল্যান্ড লেগেছে, লেবার লেগেছে, ক্যাপিটাল লেগেছে। এবার কথা হচ্ছে এই যে প্রোডাকশানটা হবে, একদিনে কটা ফোন প্রোডাকশান হবে? একদিনে কটা ফোন প্রোডাকশান হবে? ফোনটা কোথায় বিক্রি হবে? কে কিনবে? মার্কেটিং কিভাবে হবে? ফোনের আমি নাম কি দেব? ধরো আমি আমার ফোনের নাম দিলাম ডি ফোন, ঠিক আইফোনের মতো আমি আমার ফোনের নাম দিয়েছি ডি ফোন। তো ফোনের নাম কি দেব? কোথায় বিক্রি করব? কি দাম রাখবো? কতটা ডিসকাউন্ট দেব?
কত কোয়ান্টিটি করে বিক্রি করব, কতদিন আমরা ফোনটা প্রোডাকশান করে চালিয়ে যাব, কতদিন মার্কেটিং করব, মার্কেটিংয়ে কত খরচা করব, এই ডিসিশানগুলো কে নেবে? এবার এই ডিসিশানগুলো তোমরা বলতেই পারো যে আমার একার কোম্পানি আমি নেব, কিন্তু ধরো আমি আমার কোম্পানিতে আরও কয়েকজনকে নিয়েছি বলতে মার্কেটিং টিমে কয়েকজনকে নিয়েছি, আমার কোম্পানিতে যারা ডিসিশান নেবে আমার সাথে সাথে তাদেরকে নিয়েছি। ধরো আমার কোম্পানির 100% শেয়ার ছিল, 100% মালিকানা, 100% মালিকানার মধ্যে প্রথম 100%ই আমার কাছে ছিল। আমি কি করলাম, আমার কিছু বন্ধুকে ডাকলাম, বললাম যে তোরা আমার সাথে কোম্পানির শেয়ারে আয়, তাদের মধ্যে একজনকে 30% মালিকানা দিলাম। আরেকজন বন্ধুকে ডাকলাম, বললাম তুইও আমার সাথে শেয়ারে আয়, তাকে আমি 20% মালিকানা বা হ্যাঁ 30%ই মালিকানা দিলাম। তাহলে এখন আমার কাছে কত পার্সেন্ট মালিকানা বা শেয়ার আছে? আমার কাছে এখন মালিকানা বা শেয়ার আছে 40%। আর ওই দুটো বন্ধুও আমার সাথে এখন জুড়ে গেছে, তাহলে আমাদের কাছে এখন কোম্পানিতে কতজন মেম্বার আছে? 3জন মেম্বার। লেবারদের ধরে নেবে না কিন্তু মেম্বারে, লেবার আলাদা, এই মেম্বার আলাদা। লেবারের কাজ হচ্ছে প্রোডাকশান করা, জিনিসটা তৈরি করা। এই মেম্বারগুলোর কাজ কি? এই মেম্বারগুলো মানে এই 3জন, আমি আমার 2 বন্ধু, এই 3জনের কাজ হবে কতটা প্রোডাকশান হচ্ছে সেটার দিকে নজর রাখা, তারপরে সেটার হিসাব রাখা যে কতটা প্রোডাকশান হচ্ছে, কোথায় সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে হবে, কোথায় তার মার্কেট আছে, মার্কেটিং কিভাবে করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে করতে হবে, কি দাম রাখলে প্রোডাক্টটা ভালোভাবে বিক্রি হবে, বেশি করে বিক্রি হবে, এই বিষয়গুলো সম্পর্কে ডিসিশান নেওয়া হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা কি করছি এখানে? আমরা এখানে অ্যাকচুয়ালি এন্ট্রোপ্রেনারশিপ করছি, যেটাকে বলা হয় এন্ট্রোপ্রেনারশিপ। ওকে, এই 3জন বন্ধু মিলে অ্যাকচুয়ালি তাহলে ফোর্থ যে এলিমেন্ট, যেটাকে আমরা সংগঠন বলি বা এন্টারপ্রাইজ বলি বা এন্ট্রোপ্রেনারশিপ বলি, সেইটা তৈরি করলো। তাহলে এই সবকটা জিনিস করার পরে আমরা কি পাচ্ছি? একটা ফোন পাচ্ছি বা অনেকগুলো ফোন পাচ্ছি। এই ফোনটা কি? এই যে ফোনটা তৈরি হলো, এই ফোনটাকে বলা হচ্ছে আউটপুট। কি বলা হচ্ছে ফোনটাকে বলা হচ্ছে আউটপুট। ওকে, আর ফোনটা তৈরি করতে কি কি লাগলো? ফোনটা তৈরি করতে প্রথমে তো ল্যান্ড লেগেছে, তারপরে লেবার লেগেছে, তারপরে ক্যাপিটাল লেগেছে। রাইট, ক্যাপিটাল মানে টাকাটাও বলতে পারো, মেশিনটাও বলতে পারো। জেনারেলি আমরা ইকোনমিক্সে মেশিনটাকেই ক্যাপিটাল বলি বা এই ফিজিক্যাল ইকুইপমেন্টটাকে ক্যাপিটাল বলি। তারপরে আমাদের কি লেগেছে? তারপরে আমাদের লেগেছে হচ্ছে একটা সংগঠন, একটা এন্টারপ্রাইজ, যাতে বেশ কিছু লোক থাকবে যারা ডিসিশান নেবে যে কতটা প্রোডাকশান করতে হবে, কি দামে জিনিসটা বেচতে হবে, মার্কেটিং কিভাবে করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট কীভাবে করতে হবে, এই সমস্ত ডিসিশান যারা নেবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো আমাদের লেগেছে। কোন কোন বিষয়? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এই বিষয়গুলোকে আমরা কি বলছি? এই বিষয়গুলোকে আমরা বলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশান। ঠিক আছে, বা তোমরা এই বিষয়গুলোকে ইনপুটও বলতে পারো। এই ইনপুটগুলো দিয়ে আমি কি তৈরি করতে পারলাম? আমি আমার ফোনটা বানাতে পারলাম, যেটা হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, এইবার ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রোডাকশান মানে কি। প্রোডাকশান মানে তার মানে ইনপুট, ইনপুটের মধ্যে কি কি আছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এই ইনপুটগুলো একসাথে হয়ে একটা প্রোডাক্ট বানাবে, একটা আউটপুট বানাবে। এই ইনপুটগুলো একসাথে হয়ে একটা প্রোডাক্ট বা আউটপুট বানাবে। এই যে প্রোডাক্ট বা আউটপুট বানানোর প্রসেস, এটাকেই বলা হয় প্রোডাকশান। যে প্রক্রিয়া বা প্রসেস, দ্যাট ইজ কল্ড প্রোডাকশান। All of these inputs will be united togetherly and they will create an output. The process of creating that output is called production. Okay. এই ডেফিনেশনটা আবার একটু পড়ো। প্রোডাকশান ইজ দ্য অর্গানাইজড অ্যাক্টিভিটি অফ ট্রান্সফর্মিং রিসোর্সেস ইন্টু ফিনিশড প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। প্রোডাকশান কি? এটা একটা অ্যাক্টিভিটি। কীরকম অ্যাক্টিভিটি? অর্গানাইজড অ্যাক্টিভিটি। অর্গানাইজড অ্যাক্টিভিটি মানে যেটা অর্গানাইজড, মানে পুরো সঠিকভাবে সবাই জানে কি কি করতে হবে, অ্যান্ড পুরো বিষয়টা সাজানো রয়েছে। যে ল্যান্ডকে প্রথমে এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে আসতে হবে, নিয়ে এসে ফোনের এই পাত বানাতে হবে, সফটওয়্যার বানানোর জন্য আলাদা টিম রয়েছে, তারা তারপরে সফটওয়্যার বানিয়ে দেবে, তারপরে স্ক্রিন বসানোর জন্য আলাদা টিম রয়েছে, তারা স্ক্রিন বসাবে। এরকম পরপর হতে থাকবে। দিস ইজ হোয়াট উই আর মিন্ড বাই অর্গানাইজড। পরপর একটা নিয়ম ধরে হতে থাকবে। সো দিস ইজ অ্যান অর্গানাইজড অ্যাক্টিভিটি অফ ট্রান্সফর্মিং মানে পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব?
রিসোর্সকে, ন্যাচারাল রিসোর্স হোক বা আর্টিফিশিয়াল রিসোর্স হোক, রিসোর্সকে আমরা পরিবর্তন করব ইনটু ফিনিশড প্রোডাক্ট। রিসোর্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ফোন বানাতে অ্যাকচুয়ালি একদম র ম্যাটেরিয়াল কী কী লাগে, আয়রন লাগতে পারে, সিলভার লাগতে পারে, রাইট। অলদো আই ডোন্ট হ্যাভ মেনি আইডিয়া অ্যাবাউট ইট, তাও আমরা বলতে পারি গ্লাস লাগতে পারে, কাঁচ লাগতে পারে। এগুলো কি সব রিসোর্স। এই রিসোর্সগুলোকে আমরা কিসে তৈরি করছি, ফিনিশড প্রোডাক্টে কনভার্ট করছি, ফিনিশড প্রোডাক্টে কনভার্ট করছি বা ট্রান্সফর্ম করছি। ফিনিশড প্রোডাক্ট মানে আমাদের এখানে ফিনিশড প্রোডাক্টটা হচ্ছে ফোন, আমাদের কেসটাতে বা আমাদের এক্সাম্পলটাতে ফিনিশড প্রোডাক্ট হচ্ছে ফোন। ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করছি ইন দ্য ফর্ম অফ গুডস অ্যান্ড সার্ভিস, গুডস অ্যান্ড সার্ভিসের ফর্মে। শুধুমাত্র যে গুডসই হয় প্রোডাকশান তা না, সার্ভিসও কিন্তু একটা প্রোডাকশান, সার্ভিসকেও কিন্তু প্রোডাকশানের মধ্যে ধরা হয়। সার্ভিসকে প্রোডাকশানের মধ্যে ধরা হয় বলতে, ধরো তুমি যার কাছে চুল কাটতে যাও, সে তো তোমাকে কোনো প্রোডাক্ট দিচ্ছে না, তার ক্ষেত্রে সে যে তোমার চুলটা কেটে দিচ্ছে এইটাই হচ্ছে প্রোডাক্ট। এই যে তোমাকে সার্ভিসটা দিচ্ছে বলতে তোমাকে যে চুলটা কেটে দিচ্ছে, তার যে স্কিল দিয়ে তোমার চুলটা কাটছে, এটাই হচ্ছে প্রোডাক্ট। ওকে, সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রোডাকশান। নাও এখানে আর একটা ডেফিনেশন আমি একটুখানি বলে রাখি, যেটা আমি বলতাম, সেটা হচ্ছে যে সবসময় মনে রাখবে যে তুমি একটা আউটপুট বানালে, ধরো আজকে আমি কি করেছি, আমি আজকে একটা তোমরা শার্ক ট্যাঙ্ক দেখো কিনা জানি না, শার্ক ট্যাঙ্কে একটা প্রোডাক্ট এসেছিল, সেই প্রোডাক্টটা সে একটা লোক নিয়ে এসছে বানিয়ে, সে বলছে যে আমি গ্লাসে যাতে লোককে মুখ দিয়ে জল না খেতে হয়, তাই আমি গ্লাসের উপরে একটা এরকম কাইন্ড অফ পাত বসানো একটা জিনিস আমি নিয়ে এসেছি। এটা লোকে পকেটে নিয়ে ঘুরবে, তো তাহলে কি হবে, ওইটা যখনই দেখবে যে কোথাও জল খেতে হচ্ছে কোনো গ্লাসে, ওই পাতটাকে বসিয়ে নেবে গ্লাসের উপরে, তারপরে মুখ দিয়ে জল খাবে। এবার খুব মানে রেগে গেছে যারা শার্ক ট্যাঙ্কে যারা আর কি ফান্ড দেয়, তারা খুব রেগে গেছে, বলছে এটা কী টাইপের প্রোডাক্ট, এটা কেউ কিনবেই না, এটা মানুষ কেন কিনবে, গ্লাসে মুখ দিয়ে জল খাবে বা গ্লাসে হা করে জল খাবে, এই জিনিসটা পকেটে নিয়ে কেন ঘুরবে, কেন এই জিনিসটা গ্লাসের উপর বসিয়ে জল খেতে যাবে। তো ওরা এটাকে মানে প্রোডাক্ট হিসেবে মানতেই চাইলো না। যাই হোক, এটার এক্সাম্পলটা অ্যাকচুয়ালি যেটা বলার সেটা হচ্ছে যে প্রোডাকশানে তুমি যখনই কোনো আউটপুট বানাবে, সেই আউটপুটটা যেন কেউ কিনতে চায়, কেউ যদি সেই আউটপুটটা কিনতে না চায়, কি বলছি কথাটা, কেউ যদি সেই আউটপুটটা কিনতে না চায়, তার মানে তুমি যেটা করেছো সেটা প্রোডাকশান না, তুমি যেটা বানিয়েছো সেই প্রসেসটা আর প্রোডাকশান নেই, সেই প্রোডাক্টটাকে আর প্রোডাকশানের প্রসেসের মধ্যে ফেলা যাচ্ছে না। তোমার আউটপুটটার যদি কোনো ডিম্যান্ড না থাকে, যদি কেউ কিনতে না চায়, তাহলে সেই আউটপুটটা বানানোর যে প্রসেস, সেটাকে আমরা আর প্রোডাকশান বলতে পারবো না। দিস ইজ হোয়াট আই মিন। ওকে, এটাই এখানে লেখা আছে, ইফ আউটপুট ইজ ক্রিয়েটেড অ্যান্ড সামওয়ান ইজ উইলিং টু বাই, কেউ যদি সেটা কিনতে চায়, দেন দ্যাট ইজ দিস প্রসেস অফ দ্যাট পার্টিকুলার আউটপুট ক্রিয়েশন ইজ কল্ড প্রোডাকশান। তাহলে এই আউটপুট তৈরির যে পার্টিকুলার প্রসেস, সেটাকে প্রোডাকশান বলা হচ্ছে। কিন্তু কেউ যদি সেটাকে কিনতে না চায়, তখন আর আমরা ওটাকে প্রোডাকশান বলতে পারবো না। ওকে, অ্যাকর্ডিং টু জে.আর. হিগসের সাবস্টিটিউশন এফেক্ট তোমরা পড়েছো। হিগস খুব ফেমাস একজন ইকোনমিস্ট ছিলেন, তার একটা প্রোডাকশানের ডেফিনেশন এখানে দেওয়া আছে। প্রোডাকশান ইজ এনি অ্যাক্টিভিটি ডাইরেক্টেড টু দ্য স্যাটিসফ্যাকশন অফ আদার পিপলস ওয়ান্ট থ্রু এক্সচেঞ্জ। ওকে, the definition makes it clear that in economics we do not treat mere making things as production. What is made must be designed to satisfy wants. মানে ইকোনমিক্সে আমরা খালি যে কোনো কিছু বানানো হচ্ছে সেটা কি প্রোডাকশান ধরি, তা নয়। তোমাদেরকে তো বললাম যে ধরো যার কাছে চুল কাটতে চাও, সে কি তোমাকে কিছু বানিয়ে দিচ্ছে, কোনো প্রোডাক্ট দিচ্ছে না, সে তোমাকে তোমার সার্ভিসটা দিচ্ছে, তার স্কিলটা দিচ্ছে, স্কিলটা দিয়ে তোমার চুল কেটে দিচ্ছে, ইন রিটার্ন তুমি তাকে টাকা পেমেন্ট করছো। তো এই এক্সচেঞ্জটাকেও অনেক সময় প্রোডাকশানের মধ্যে ধরা হয়। ওকে, আচ্ছা, হোয়াট ইজ নট প্রোডাকশান বললাম তো, যেটা আর কি, যে কোনো কিছু তুমি বানিয়েছো কিন্তু কেউ সেটা কিনতে চাইছে না, বা কারুর স্যাটিসফ্যাকশান আসবে না, সেই প্রোডাক্টটা কিনে কারুর কোনো স্যাটিসফ্যাকশান আসবে না। যেমন ওই রকম ওই শার্ক ট্যাঙ্কের লোকটা কী বানিয়ে এনেছিল, একটা সিপ লাইনার না কি নাম ছিল, গ্লাসের উপরে বসিয়ে জল খেতে হবে। কারুর এটা কেনার ইচ্ছা নেই, কারুর মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা থেকে কোনো স্যাটিসফ্যাকশান আসবে না, এরকম প্রোডাক্ট বানালে সেই প্রসেসটাকে আমরা প্রোডাকশান বলতে পারবো না। আচ্ছা, এগুলো তোমরা পড়বে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তিনটে টাইপ অফ প্রোডাকশান হয়, প্রাইমারি প্রোডাকশান, সেকেন্ডারি প্রোডাকশান অ্যান্ড টার্সিয়ারি প্রোডাকশান। ওকে,
সো এগুলো নিয়ে পড়ানোর খুব একটা কিছু কিছু নেই সেরকম, দ্যাট বেসিক কিছু টপিকস। প্রাইমারি প্রোডাকশান বলতে আমরা অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, মাইনিং অ্যান্ড অয়েল এক্সট্র্যাকশান, এই যে অ্যাক্টিভিটিগুলো বা এই যে প্রোডাকশানগুলো, এগুলোকে আমরা বলি প্রাইমারি প্রোডাকশান। ওকে, অর্থাৎ নেচার থেকে ডাইরেক্টলি যখন কোনো কিছু প্রডিউস করা হবে, নেচার থেকে ডাইরেক্টলি যখন কোনো কিছু তুলে আনা হবে, দেন দ্যাট ইজ প্রাইমারি প্রোডাকশান। আমরা অ্যাগ্রিকালচারে কী করি, নেচার থেকে ডাইরেক্টলি প্রোডাকশান করি বা নেচার থেকে ডাইরেক্টলি আমরা ফসল মানে কাল্টিভেট করি, অ্যাগ্রিকালচারাল আউটপুট প্রডিউস করি। অয়েল এক্সট্র্যাকশানে আমরা কী করি, সমুদ্রের তলা থেকে অয়েল বের করে আনি। নেচার থেকে ডাইরেক্টলি যখন কোনো কিছু তুলে আনা হবে বা প্রোডাক্ট প্রডিউস করা হবে, দ্যাট ইজ প্রাইমারি প্রোডাকশান। সেকেন্ডারি প্রোডাকশান কি? সেকেন্ডারি প্রোডাকশান বলতে মেনলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকেই বোঝায়। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কী হয়, ধরো আয়রন ওর ইন্ডাস্ট্রি একটা খুব ভালো এক্সাম্পল। তারপরে কার্স ম্যানুফ্যাকচার হচ্ছে, ক্লথিং হচ্ছে, মেডিসিনস হচ্ছে, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে সেকেন্ডারি প্রোডাকশান। ওকে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সেমি ফিনিশড গুডও প্রডিউস হয় আর ফিনিশড গুডও প্রডিউস হয়। ফিনিশড গুড মানে হচ্ছে যে যেটা ধরো ডাইরেক্টলি মানুষ কনজিউম করতে পারবে, সেটাকে আমরা ফিনিশড গুড বলি। যেরকম ধরো ব্রেড ইজ আ ফিনিশড গুড। ব্রেডটা কি? ব্রেড হচ্ছে একটা ফিনিশড গুড, কেননা ব্রেডটা আমরা ডাইরেক্টলি কনজামশন করতে পারবো। কিন্তু আটা কি আমরা ডাইরেক্টলি খেতে পারবো? তো এটা কিন্তু ফিনিশড গুড নয়, এটা হচ্ছে সেমি ফিনিশড গুড। ওকে, আর র ম্যাটেরিয়াল কী ছিল? র ম্যাটেরিয়াল এই ক্ষেত্রে ছিল হচ্ছে গম। কী ছিল? গম, যেটাকে আমরা বলি, রাইট? গমটা ছিল র ম্যাটেরিয়াল। গম থেকে যে আটাটা আসলো, দ্যাট ইজ সেমি ফিনিশড গুড। সেমি ফিনিশড মানে এটা অর্ধেক ফিনিশড হয়েছে, এটাকে এখনও খাওয়া যাবে না, এখনও ডাইরেক্টলি কনজামশন করা যাবে না। গম থেকে, এই আটা থেকে যে ব্রেডটা আসলো, সেই ব্রেডটা কি? সেই ব্রেডটা ফিনিশড গুড, এটাকে ডাইরেক্টলি কনজামশন করা যাবে। অ্যান্ড লাস্ট ইজ টার্সিয়ারি ইন্ডাস্ট্রি। টার্সিয়ারি ইন্ডাস্ট্রি হচ্ছে যে সেই ইন্ডাস্ট্রিটা যেখানে আর কি সার্ভিস প্রডিউস করা হয়। ওকে, ইন আ ওয়ে উই ক্যান সে দ্য টার্সিয়ারি প্রোডাকশান, এটা হচ্ছে ডাইরেক্টলি কনজিউমারদের সাথে রিলেটেড। ডাইরেক্টলি কনজিউমার এখানে আসবে আর কোনো না কোনো সার্ভিস কিনে নিয়ে চলে যাবে। কীরকম? ধরো আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি ব্যাংকে যে ক্যাশিয়ার বসে আছে, সেই ক্যাশিয়ারকে গিয়ে বললাম যে আমাকে 5,000 টাকা দাও। ওই ক্যাশিয়ার কী করবে? আমাকে আমার রেকর্ডটা দেখবে, সেখান থেকে 5,000 ডেবিট করে আমাকে 5,000 টাকা ক্যাশ দিয়ে দেবে। তো আমি এই ক্যাশিয়ারের সার্ভিসটা কী করলাম? ডাইরেক্টলি আমি নিয়ে নিলাম ক্যাশিয়ারের সার্ভিসটা। তো এখানে কি হচ্ছে, যে প্রডিউসার আর যে কনজিউমার, মানে প্রডিউসার বলা চায় না যদিও, বাট যে কনজিউমার আর যে সার্ভিসটা সেল করছে, তাদের মধ্যে ডাইরেক্ট ইন্টারাকশান হচ্ছে, তারা সরাসরি ইন্টারাক্ট করছে। সো টার্সিয়ারি সেক্টর মানে মনে রাখতে হবে সার্ভিস সেক্টর, বা টার্সিয়ারি প্রোডাকশান মানে হচ্ছে সার্ভিসের যে প্রোডাকশান। ওকে, লাইক উই ক্যান টেক দ্য এক্সাম্পল অফ ট্রেডার্স, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশনস, government services such as law, administration, education, health, defense are also included. So these are the part of tertiary production. Okay, আউটপুট সম্পর্কে একটু বলে নিই। আউটপুট কি? আউটপুট হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি যেটা থেকে তুমি বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি যেটা থেকে তুমি কোনো ক্রিয়েশন পাচ্ছ, এন্ড প্রোডাক্ট কিছু থাকছে। ওকে, সেই এন্ড প্রোডাক্টটাকে বলা হয় আউটপুট। কীরকম ব্যাপার? আউটপুট ইজ বেসিক্যালি, ধরো আমি যেটা এক্সাম্পল দিলাম, ফোন তৈরি করা হচ্ছে, তো র ম্যাটেরিয়ালগুলোকে সব একসাথে করার পরে আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশানগুলোকে কাজে লাগিয়ে একটা ফোন তৈরি করলাম। এই ফোনটা কি? এই ফোনটা হচ্ছে আউটপুট। আবার ধরো যে ডক্টর সে কী করছে? সে আমাকে সার্ভিস দিচ্ছে, সেই সার্ভিসটায় সে আমাকে সুস্থ করে তুলছে। তো ডক্টর যে আমাকে সুস্থ করে তুললো তার স্কিলটা দিয়ে, এখানে এই স্কিলটা হচ্ছে আউটপুট। ডক্টরের এই যে স্কিলটা হচ্ছে আউটপুট। ওকে, এই স্কিলটা দিয়ে ডক্টর আমাকে সুস্থ করে তুললো। সো দিস স্কিল ক্যান বি টার্মড অ্যাজ আউটপুট, অর এই যে আমি সুস্থ হয়ে যাচ্ছি বাই দ্যাট স্কিল, দ্যাট ইজ আউটপুট। বা তোমরা এটাও বুঝে নিতে পারো যে
গুডসের ক্ষেত্রে আউটপুটটা বোঝা খুব সিম্পল। গুডসের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে যে এন্ড প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ইনপুটগুলো কাজে লাগিয়ে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা আউটপুট বলছি। আর সার্ভিসের ক্ষেত্রে আউটপুট হচ্ছে যে যে প্রোডাক্টটা ইন আ ওয়ে হোয়াট শুড আই সে ইন আ ওয়ে যে প্রোডাক্টটা প্রোডাক্ট বলা যায় না, সার্ভিসের ক্ষেত্রে তো কোনো প্রোডাক্ট হয় না, সার্ভিসের ক্ষেত্রে তার যে কোয়ালিটিটা আমার কাজে লাগছে সেই কোয়ালিটিটাকে আমরা আউটপুট বলতে পারি, বা কোয়ালিটির ফলে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমরা আউটপুট বলতে পারি, বা যে সার্ভিসটা আসছে সেটাকে আমরা আউটপুট বলতে পারি। ইন আ ওয়ে ধরো তুমি কারোর কাছে যে সেই এক্সাম্পলটা যে চুল কাটতে গেলে তুমি তো তাকে টাকা দেবে, সে তোমাকে চুলটা কেটে দেবে, এই যে চুলটা কেটে দিল, দিস ইজ ইউর আউটপুট। বা তুমি এটাও বলতে পারো যে সে চুলটা কেটে দিল, শুধু এটা না, সে তার যে স্কিলটা কাজে লাগালো, স্কিলটা কাজে লাগিয়ে চুলটা কাটলো, দ্যাট ইজ দ্য আউটপুট। ওকে, আচ্ছা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ফ্যাক্টরস অফ প্রোডাকশানে দেখো এখানে এই চারটা করা আছে। ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল, ঠিক আছে, এখানে এন্টারপ্রাইজটা দেওয়া নেই, এন্টারপ্রাইজটা পরে আছে। দেখো ল্যান্ড, লেবার আর ক্যাপিটাল মিলে কি করছে, ইনপুট প্রোভাইড করছে। প্রোভাইড ফ্যাক্টর ইনপুটস টু, কাকে প্রোভাইড করছে ইনপুট? অবভিয়াসলি এন্টারপ্রাইজকে, মানে কোম্পানিটাকে, সংগঠনটাকে। সংগঠন ছাড়া এই তিনটের কোনো কাজ নেই, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল কিছুই করতে পারবে না। যখন একটা কোম্পানি তৈরি হয়, কোম্পানিতে সবার আগে লাগে হচ্ছে এন্টারপ্রাইজ, সবার আগে কি লাগে, সংগঠন। কারণ এন্টারপ্রাইজ বা সংগঠনই কিন্তু ল্যান্ডকে প্রথমে ডাকবে, তারপরে লেবারকে ডাকবে, তারপরে ক্যাপিটালকে আনবে, এনে তারপরে প্রোডাকশান করবে। তো সবার আগে কি দরকার, এন্টারপ্রাইজ বা সংগঠন। ল্যান্ড একা কিছু করতে পারবে না, লেবারও একা কিছু করতে পারবে না, ক্যাপিটালও একা কিছু করতে পারবে না, এরা তিনজন মিলেও কিছু করতে পারবে না যদি এদেরকে একসাথে করার লোক না থাকে। একসাথে কে করবে এদেরকে, এদের তিনজনকে এক জায়গায় কে নিয়ে আসবে, এক ছাদের তলায় কে নিয়ে আসবে, এন্টারপ্রাইজ বা সংগঠন। তো এই তিনটে কোনো কাজে লাগবে না যতক্ষণ না তোমাদের কাছে এন্টারপ্রাইজ বা সংগঠন আছে। এন্টারপ্রাইজ এই তিনটেকে একসাথে আনবে, তারপরে কি প্রডিউস হবে, আউটপুট। আউটপুটটা কিসের জন্য প্রডিউস হবে, আউটপুট ফর দ্য মার্কেট। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ইট। আচ্ছা, আর একটা এখানে দেখে রাখতে হবে, সেটা হচ্ছে যে ল্যান্ড, ল্যান্ড ইজ নেচার কি, এনি ন্যাচারাল রিসোর্স, এটা আমি বলবো একটু পরে, দাঁড়াও। লেবার, লেবার ইজ বেসিক্যালি স্কিলস। লেবার, আচ্ছা একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে লেবার, এটা তোমরা পরেও দেখবে, লেবার আর লেবারার্সের মধ্যে কি ডিফারেন্স। লেবার হচ্ছে, লেবার ইজ বেসিক্যালি শ্রম, যেটাকে আমরা বলি, এই সরি লেবার, এক মিনিট, লেট মি জাস্ট, ইয়েস, লেবার হচ্ছে শ্রম, ঠিক আছে। শ্রম এটাকে আমরা আওয়ার্সে মেজার করি, ঘন্টায়, যে এত ঘন্টা শ্রম দেবে, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা শ্রম দেবে, এটাকে বলা হয় লেবার, ঘন্টায় মেজার করা হয়। আর লেবারার্স হচ্ছে শ্রমিক, যেটাকে বাংলায় তোমরা বলো শ্রমিক, যে কতজন শ্রমিক আছে, 2 জন, 5 জন, 10 জন, সেইটা 2, 5, 10 এইভাবে, এটাকে জনে মেজার করা হয়, বাংলায় এটাকে আমরা জনে মেজার করি, 2 জন, 5 জন, 10 জন এরকম। আর লেবারকে কিসে মাপা হয়, ঘন্টায় মাপা হয়, শ্রম যেটা। এই ডিফারেন্সটা ক্লিয়ার রাখা দরকার। ওকে, লেবার বলতে মেনলি স্কিলস, কিন্তু হ্যাঁ, স্কিলস বলতে যে মানে গুণটা কাজে লাগিয়েও প্রোডাকশানটা করবে, সেইটাই। আচ্ছা, এইগুলো এই পার্টে পরে আসছি। ক্যাপিটাল ইজ ম্যান মেড রিসোর্স, অ্যান্ড ম্যান মেড রিসোর্স বলতে ক্যাপিটাল মানে তোমাদেরকে কি বললাম, মেশিনস। মেশিনটা কি, মেশিন তো একটা রিসোর্স, কিন্তু এই রিসোর্সটা কি মানে ন্যাচারাল নাকি মানুষ বানিয়েছে? অবভিয়াসলি এই রিসোর্সটা মানুষ বানিয়েছে, ম্যান মেড, তাই বলা হচ্ছে ম্যান মেড রিসোর্স। আর এন্টারপ্রাইজ কি, সংগঠন। রিস্ক, এদের নেচার কি, এদের নেচার হচ্ছে রিস্ক টেকিং অ্যান্ড অর্গানাইজিং, সব কিছুকে অর্গানাইজ করা। আর যে পুরো রিস্কটা থাকবে প্রোডাকশানে, যে যদি প্রোডাক্টটা না চলে, সাপ্লাই না, ডিম্যান্ড যদি না ক্রিয়েট হয়, মানুষ যদি না কেনে, পুরো রিস্কটা কাকে নিতে হচ্ছে, পুরো রিস্কটা না ল্যান্ড নেবে, না লেবার নেবে, না ক্যাপিটাল নেবে, পুরো রিস্কটা কাকে নিতে হবে, এই এন্টারপ্রাইজকে নিতে হবে। যে কোম্পানি যদি উঠে যায়, পুরো লসটা কাকে সাফার করতে হবে, বলবে কি যে তখন কি লেবারকে ধরে বলবে যে আমাদের টাকা দাও, বলতে পারবে না, এন্টারপ্রাইজকেই পুরো লসটা সাফার করতে হবে। ওকে, আচ্ছা, land is natural resource, labor is human skill and effort, capital is equipment and materials, and enterprise is organization and undertaking production। এই সব কটা মিলে কি প্রডিউস করছে, গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করছে।
ওকে, আশা করি এটাতে আর কোনো ডাউট নেই। আমি আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে চাই এবার, সেটা হচ্ছে দিস পিপিটি। দেখো, এই পিপিটিতে যেটা আমার বলার সেটা হচ্ছে যে ল্যান্ড মানে কিন্তু খালি জমি না। এটা ইকোনমিক্সে খুব মিসকনসেপশন থাকে যে ল্যান্ড মানে বোধহয় জমি, কিন্তু না, ল্যান্ড মানে কিন্তু খালি জমি না। এখানে শব্দটা ল্যান্ড, ল্যান্ডের বাংলা করলে হয়তো জমিই আসবে, কিন্তু এখানে অ্যাকচুয়াল শব্দটা কিন্তু জমি নয়, মানে ল্যান্ডের মিনিংটা জমি নয়। ইকোনমিক্সে ল্যান্ডের মিনিং হচ্ছে এনি ন্যাচারাল রিসোর্স। যে কোনো ন্যাচারাল রিসোর্সকেই ল্যান্ড বলা হবে। যে কোনো ন্যাচারাল রিসোর্সকে আমরা কি বলবো? ল্যান্ড বলবো। বোঝা গেল? এনি ন্যাচারাল রিসোর্স। এই জমিটাকেও ল্যান্ড বলা হবে। অয়েল, অয়েলটা কোথা থেকে আসছে? সমুদ্রের তলা থেকে আসছে, একটা ন্যাচারাল রিসোর্স তো অয়েল, অয়েলটাকেও ল্যান্ডের মধ্যেই ফেলা হবে। ট্রি, ট্রিটা কোথায় আছে? ট্রিটা একটা ন্যাচারাল রিসোর্স, নেচারে রয়েছে, তো ট্রিটাকেও কিসে ফেলা হবে? ট্রিটাকেও কিন্তু ল্যান্ডের মধ্যেই ফেলা হবে। তারপরে ধরো সি ওয়াটার, সি ওয়াটার কোথায় আছে? সি ওয়াটারও তো ন্যাচারাল রিসোর্স, এটাকেও ল্যান্ডের মধ্যেই ফেলা হবে। মাথায় রাখবে, ইকোনমিক্সে ল্যান্ড মানে কিন্তু জমি নয়, যে কোনো ন্যাচারাল রিসোর্সকেই ল্যান্ড বলা হয়। আর একটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটালের ডেফিনেশনটাও আমি যখন বলেছিলাম, ক্যাপিটালকে আমি তোমাদেরকে বলেছি যে ক্যাপিটাল মানে হচ্ছে মেশিনস বা ইকুইপমেন্ট। ওকে, মেশিনস বা ইকুইপমেন্ট। প্রথমে আমি তোমাদেরকে বললাম যে ক্যাপিটাল মানে মানি, প্রথমের এক্সাম্পলটা ভেবে দেখো, ক্যাপিটাল মানে মানি, কিন্তু মানিটাকে ক্যাপিটাল হিসেবে ধরা হয় না। ওই মানিটাকে কাজে লাগিয়ে, ওই টাকাটাকে কাজে লাগিয়ে যে জিনিসটা মানে প্রোডাকশানে কাজে লাগানো হচ্ছে, টাকাটাকে কাজে লাগিয়ে যে মেশিনগুলো কেনা হচ্ছে, সেটাকে আমরা বলছি ক্যাপিটাল। ঠিক আছে? এবার টাকাকে কাজে লাগিয়ে আমরা কি খালি মেশিন কিনি? না, টাকাকে কাজে লাগিয়ে আমরা হিউম্যানও কিনে থাকি। তো ইন আ ওয়ে ক্যাপিটালকে দুভাগে ভাগ করা হয়। ক্যাপিটালকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল, আর একটা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটাল মানে হচ্ছে মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট। ওকে, আর হিউম্যান ক্যাপিটাল মানে হচ্ছে যে, হিউম্যান ক্যাপিটাল মানে হচ্ছে হিউম্যানের স্কিল, হিউম্যানের স্কিল টু নো অ্যাবাউট দ্য প্রসেস অফ প্রোডাকশন। মানে ধরো আমি তোমাকে একটা ট্র্যাক্টর কিনে দিলাম, ট্র্যাক্টর কিনে দিয়ে বললাম যে যাও এগ্রিকালচারাল প্রোডাকশন করো। এক্ষেত্রে এই ট্র্যাক্টরটা কি হবে? ট্র্যাক্টরটা হবে ফিজিক্যাল ক্যাপিটাল। এবার তুমি যে ওই ট্র্যাক্টরটা চালাতে জানো, এই স্কিলটা যে তোমার আছে, যে তুমি ট্র্যাক্টরটা চালাতে জানো, কোথায় চালাতে হবে, কীভাবে চালাতে হবে সব জানো, এই স্কিলটাকেই বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। যদি তোমার কাছে হিউম্যান ক্যাপিটাল না থাকে, তুমি যদি ওই স্কিলটা তোমার না থাকে যে ট্র্যাক্টর কীভাবে চালাতে হবে, কীভাবে কাজ করতে হবে ট্র্যাক্টরটা নিয়ে, ওই স্কিলটা যদি তোমার না থাকে, তাহলে আমি বলবো হিউম্যান ক্যাপিটাল ইজ অ্যাবসেন্ট। আর হিউম্যান ক্যাপিটাল না থাকলে শুধুমাত্র ফিজিক্যাল ক্যাপিটাল দিয়ে কোনো কাজই হবে না। আমার ফ্যাক্টরিতে 10টা মেশিন পড়ে আছে, 10টা মেশিন পড়ে আছে মানে 10টা ফিজিক্যাল ক্যাপিটাল পড়ে আছে, রাইট? কিন্তু যতগুলো লেবার আছে আমার কাছে, তারা কেউ জানে না ওই মেশিনটা কীভাবে চালাতে হবে, তাহলে আমার হিউম্যান ক্যাপিটাল জিরো। হিউম্যান ক্যাপিটাল জিরো, কোনো প্রোডাকশানই করতে পারবো না। তাহলে ফিজিক্যাল ক্যাপিটালও যেরকম ইম্পর্টেন্ট, অর্থাৎ মেশিন থাকাটাও যেরকম ইম্পর্টেন্ট, ওই মেশিনগুলো কীভাবে চালাতে হবে সেই স্কিলটাও লেবারগুলোর মধ্যে থাকা ইম্পর্টেন্ট, অর্থাৎ হিউম্যান ক্যাপিটালটাও লেবারের মধ্যে থাকা ইম্পর্টেন্ট। মেশিনটা চালানোর স্কিল, মেশিনটা কীভাবে চলবে এটা জানা, এটা এই স্কিলটাকেই বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। ওকে, তো ক্যাপিটাল দু ধরনের হতে পারে, ফিজিক্যাল ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল, দুটোই ইম্পর্টেন্ট ইন টার্মস অফ প্রোডাকশান। এইবার এই চারটা পড়লে তোমরা এখানে বুঝতে পারবে নিশ্চয়ই। দেখো এটা ক্যাপিটালে তো বললাম, কোথায় একটা না বলে ছেড়ে দিলাম, সেটা হচ্ছে ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, না বলেছি তো সব কটাই। হ্যাঁ, ল্যান্ডেরটা, ল্যান্ডে দেখো কি লেখা আছে, ল্যান্ডে কিন্তু জমি লেখা নেই, লেখা আছে এনি ন্যাচারাল রিসোর্স। কেন লেখা আছে আশা করি বোঝা গেছে এবার। ল্যান্ডের কিছু রেওয়ার্ড থাকে, রেন্ট, লেবারের থাকে ওয়েজ, ক্যাপিটালের থাকে ইন্টারেস্ট, আর এন্টারপ্রাইজের থাকে প্রফিট। এই পার্টগুলো যখন আমি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ পড়াবো তখন আমি বলছি রিওয়ার্ডের ব্যাপারটা। তো প্রথমে আমরা ল্যান্ড সম্পর্কে পড়বো। ল্যান্ড মানে হচ্ছে আমাদের যে এনি ন্যাচারাল সর্ট অফ রিসোর্সেস, যেটা আমরা নেচার থেকে পেয়েছি সেটাকেই আমরা ল্যান্ডের মধ্যে ইনক্লুড করছি। দেখো এখানে লেখা আছে ফিশারিজ, রিভার্স, লেকস, সি,
ল্যান্ড, ফরেস্ট, যে কোনো ন্যাচারাল রিসোর্স সেটাকেই কিন্তু আমরা মিনারেল ডিপোজিট, সেটাকে কিন্তু আমরা ল্যান্ডের মধ্যে ধরবো। ওকে, ল্যান্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। প্রথম ক্যারেক্টার হচ্ছে ল্যান্ডের সাপ্লাই ফিক্সড হয়। আজকের দিনে যদি দাঁড়িয়ে পৃথিবীতে 300 একর জমি থাকে, কালকে সকালবেলা উঠে পৃথিবীতে 301 একর জমি হয়ে যাবে না, 300 একরই থাকবে। তো ল্যান্ডের যে সাপ্লাই সেটা ফিক্সড, সেটা ফিক্সড। তারপরে হচ্ছে যে নেক্সট যেটা আমাদের ক্যারেক্টার, অল্টারনেটিভ ইউজ। অল্টারনেটিভ ইউজ মানে হচ্ছে যে ল্যান্ডের সাপ্লাই ফিক্স হতে পারে, কিন্তু ল্যান্ডকে আমরা অনেক কাজে লাগাতে পারি। ঠিক আছে, মানে একটা ল্যান্ডের উপরে তুমি চাইলে ফ্যাক্টরি ক্রিয়েট করতে পারো, ফ্যাক্টরি ক্রিয়েট করে তুমি প্রোডাকশান করতে পারো। একটা ল্যান্ডের উপর চাইলে তুমি সেই ল্যান্ডের উপরই তুমি যদি চাও তুমি ফ্যাক্টরি ক্রিয়েট না করে তুমি কি করতে পারো, তুমি অ্যাগ্রিকালচারাল আউটপুট প্রডিউস করতে পারো। আবার সেই ল্যান্ডের উপরই যদি তুমি চাও যে আমি সরকারকে সেই ল্যান্ডটা ভাড়া দিয়ে দেবো, দিয়ে আমি কোনো কিছু ক্রিয়েট করতে চাইছি, তো সেখানে তাও করতে পারো। এনি কাইন্ড অফ থিং, তোমার ল্যান্ডকে তুমি যেভাবে ইউজ করতে চাও সেভাবে ইউজ করতে পারো। দিস ইজ অ্যানাদার ফিচার অর ক্যারেক্টারিস্টিক অফ ল্যান্ড। তারপরে হচ্ছে যে ল্যান্ডে কস্টের মানে প্রোডাকশানের কোনো কস্ট নেই। প্রোডাকশানের কোনো কস্ট নেই, এটা শুনতে অন্যরকম লাগলেও একটু ভালো করে ভাবো যে ফ্যাক্টরি বানাতে কস্ট আছে, লেবার রাখতে কস্ট আছে, ক্যাপিটাল অর্থাৎ মেশিন কিনতে কস্ট আছে, কিন্তু ল্যান্ড বানাতে কি কোনো কস্ট লাগবে? ল্যান্ড বানাতে তো কোনো কস্ট লাগবে না, ল্যান্ড তো আগে থেকেই ছিল, ল্যান্ড তো আগে থেকেই নেচারে প্রেজেন্ট ছিল, ন্যাচারাল রিসোর্সেস তো আগে থেকেই নেচারে প্রেজেন্ট। তো ল্যান্ড আগে থেকে ল্যান্ড থাকে, প্রেজেন্ট থাকে, আমাদেরকে বানাতে হয় না, এটা বানাতে কোনো কস্ট লাগে না। যেরকম লেবারকে স্কিল দিতে কস্ট লাগে, ক্যাপিটাল কিনে আনতে কস্ট লাগে, তাই তো, কিন্তু ল্যান্ডের জন্য কোনো কস্ট লাগে না, ল্যান্ডটা আগে থেকেই বানানো থাকে। দিস ইজ দ্য থার্ড পয়েন্ট। দেন এগুলো এত পড়তে হবে না, তোমরা জাস্ট এগুলো একবার পড়ে নিয়ে একটা আইডিয়া নিয়ে রাখবে, কারণ এগুলো পরে কাজে লাগে। তারপরে হচ্ছে ডিফারেন্স ইন ফার্টিলিটি। ডিফারেন্স ইন ফার্টিলিটি হচ্ছে যে ফার্টিলিটি মানে উর্বরা শক্তি, ঠিক আছে, প্রত্যেকটা ল্যান্ডের উর্বরা শক্তি। এইখানে যখন আমরা ফার্টিলিটির কথা বলছি না, তখন কিন্তু আমরা জমির কথাই বলছি, ঠিক আছে, তখন আর বাকি রিসোর্সগুলোর কথা বলছি না, তখন আমরা খালি ল্যান্ড বলতে জমির কথাই বলছি। তো ফার্টিলিটি মানে তোমরা জানো প্রত্যেকটা জমির উর্বরা শক্তি কী হয়, আলাদা আলাদা হয়। একটা জমি বেশি প্রোডাক্টিভ হবে, তাতে চাষ করলে হয়তো 30 কিলো ধান উৎপাদন হবে, আর একটা জমি হয়তো কম প্রোডাক্টিভ হবে, তাতে চাষ করলে হয়তো 20 কিলো ধান প্রোডাকশান হবে। তো প্রোডাক্টিভিটি, জমির প্রোডাক্টিভিটি বা ফার্টিলিটি আলাদা আলাদা হয়, প্রত্যেকটা জমির ক্ষেত্রে আলাদা আলাদা হয়। আচ্ছা, অপারেশন অফ দ্য ল অফ ডিমিনিশিং রিটার্ন। ল অফ ডিমিনিশিং রিটার্ন হচ্ছে যে তুমি যত বেশি প্রোডাকশান করবে তত একটা জমির যে মানে রিটার্ন, রিটার্ন বলতে যে আউটপুট প্রোডাকশান হচ্ছে, যে অ্যাগ্রিকালচারাল আউটপুটটা প্রোডাকশান হচ্ছে সেটা কমতে থাকবে। মানে একটা জমিতে ধরো আমি আজকে প্রথম বছর চাষ করলাম, প্রথম বছরে হয়তো 30 কিলো ধান উৎপাদন হয়েছে, পরের বছর হয়তো 28 কিলো হবে, তার পরের বছর হয়তো 26 কিলো হবে। কেন ধান উৎপাদনটা কমছে? কেন? কারণ ওই জমির যে উর্বরা শক্তি সেটা কমছে, সেই কারণেই ধানের যে উৎপাদন কমছে। তো তুমি যত বেশি প্রোডাকশান করতে থাকবে তত কি হবে, আউটপুট যেটা সেই আউটপুটটা কমতে থাকবে। এটা কি বলা হচ্ছে, ল অফ ডিমিনিশিং রিটার্ন ইন দ্য প্রোডাকশান, বা এটা ল অফ ডিমিনিশিং রিটার্ন ল্যান্ডের ক্ষেত্রে দেখা যায়, এইভাবেই ল্যান্ডের ক্ষেত্রে ল অফ ডিমিনিশিং রিটার্ন আমরা দেখতে পাই। ওকে, মোবিলিটি। মোবিলিটি হচ্ছে যে একটা জিনিসকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কি যাবে না। ওকে, এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে কি যাবে না সেটা অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো। ল্যান্ডকে নিশ্চয়ই আমি আমার বাড়ির পাশ থেকে সরিয়ে তোমার বাড়ির পাশে নিয়ে যেতে পারবো না, ল্যান্ড যেখানে আছে সেখানেই থাকবে। তো ল্যান্ড ইজ জিওগ্রাফিক্যালি নট মোবাইল, মানে ভৌগোলিকভাবে আমরা এটাকে সরাতে কিন্তু কোনোভাবেই পারবো না। কিন্তু এক্সাম্পল মানে ইউজের দিক থেকে ল্যান্ড মোবাইল। ইউজ বলতে আমি চাইলে আমার জমিতে আজকে ধান চাষ করতে পারি, কালকে হয়তো চাইলে আমি আমার জমিতে গম চাষ করতে পারি, কালকে বলতে 6 মাস বা 8 মাস পরে আমি আমার জমিতে আবার গম চাষ করতে পারি। তো ইউজ মানে ইউজের দিক থেকে দেখতে গেলে ল্যান্ড মোবাইল, মানে আমার জমিতে আমি কি চাষ করছি, আজকে চাইলে একটা জিনিস চাষ করছি, কালকে চাইলে অন্য জিনিস চাষ করব। তো ইউজের দিক থেকে ল্যান্ড মোবাইল, কিন্তু জিওগ্রাফিক্যালি ভৌগোলিকভাবে ল্যান্ডকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না, তো ওটা মোবাইল নয়। আর কিছু প্রপার্টি আছে। রিটার্ন। রিটার্ন হচ্ছে যে ল্যান্ডের যে মালিক, ল্যান্ডের যে মালিক বলতে যে ধরো আমার কাছে আজকে একটা জমির মালিকানা আছে, তো আমি কি করেছি, আমি
ওই জমিটা ভাড়া দিয়েছি 3জন কৃষককে, 3জন ফার্মারকে। ওদেরকে বলেছি তোমরা আমার জমিতে চাষ করো, তোমরা আমার জমিতে চাষ করো, খালি যখন প্রোডাকশানটা কমপ্লিট হয়ে যাবে তোমরা কি করবে, আমাকে 3000 টাকা দেবে। এভাবেও বলে অনেকে যে 3000 টাকা দেবে, বা অনেকে ধরো এইভাবে বললো যে প্রোডাকশানটা যখন কমপ্লিট হয়ে যাবে যা ফসল ক্রিয়েট হবে সেই ফসলের 3/1 আমাকে দেবে, বা 3/2 আমাকে দেবে, বা 4/1 আমাকে দেবে, বা 30 কিলো চাল উৎপাদন হলে 10 কিলো চাল আমাকে দেবে। যাই হোক, যে কোনোভাবেই তোমরা নিতে পারো। এবার এই যে 3000 টাকাটা আমি চাইলাম ওদের কাছে, যে 3000 টাকাটা আমাকে দিও, রাইট, বা 30 কিলো চালের মধ্যে থেকে 10 কিলো চাল আমাকে দিও, এটা আমি কী জন্য চাইলাম, আমি জমির মালিক, আমি ওদেরকে ভাড়া দিয়েছি জমিটা, সেই কারণে চাইলাম। তাহলে এই যে জিনিসটা, এটা কি, এই 3000 টাকা যে আমার কাছে আসছে বা 10 কিলো চাল আমার কাছে আসছে, এটা কি, এটা আমার ইনকাম, এটা আমার ইনকাম। এই ইনকামটা আমি হচ্ছি ওনার অফ দ্য ল্যান্ড, আমি হচ্ছি ওনার অফ দ্য ল্যান্ড, জমির মালিক। তাহলে জমির মালিকের যে ইনকামটা হচ্ছে, জমিটা থাকার কারণে এই ইনকামটা আমার কেন হলো, আমার কাছে জমিটা ছিল তাই হলো। তো জমির মালিকের জমি থাকার কারণে যে ইনকামটা হচ্ছে সেটাকে আমরা বলছি রেন্ট। ওকে, দ্য ইনকাম রিসিভড বাই দ্য ওনার অফ দ্য ল্যান্ড ইজ নোন অ্যাজ রেন্ট। ওকে, এখানে বাকি লেখা আছে, তোমরা পড়বে এগুলো। নেক্সট, ল্যান্ড হয়ে গেল, তার পরের ফ্যাক্টর অফ প্রোডাকশানটা কী ছিল, লেবার। লেবার খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর অফ প্রোডাকশান। আচ্ছা, লেবারেরও দুটো টাইপ হয়, এটা আমি তোমাদেরকে বলেছি, একটা হচ্ছে ফিজিক্যাল লেবার, একটা হচ্ছে মেন্টাল লেবার। ফিজিক্যাল লেবার আর মেন্টাল লেবারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে যে রাজমিস্ত্রির কাজ করছে, মানে ইট তুলছে, সে কি করছে, সে কিন্তু তার মাথাটাকে কাজে লাগাচ্ছে না, ব্রেনটাকে কাজে লাগাচ্ছে না, কোনো বুদ্ধি কাজে লাগাচ্ছে না। সে কি করছে, সে তার শারীরিক পরিশ্রম দিয়ে, শারীরিক পরিশ্রম কাজে লাগিয়ে ইট তুলছে। তো এই টাইপের লেবারকে আমরা বলি ফিজিক্যাল লেবার, যেখানে বুদ্ধি কাজে লাগে না, শুধুমাত্র শারীরিক পরিশ্রম কাজে লাগে। যে জোম্যাটোর ডেলিভারি করছে, সে কিন্তু খালি শারীরিক পরিশ্রম করে জোম্যাটোর ডেলিভারিটা করছে, বাইক চালাচ্ছে শারীরিক পরিশ্রম করে, কোনো বুদ্ধি কাজে লাগাচ্ছে না। তো দিস ইজ কল্ড ফিজিক্যাল লেবার, এই টাইপের লেবারকে বলা হয় ফিজিক্যাল লেবার, যেখানে শারীরিক পরিশ্রমটা খালি হচ্ছে। এবার যে আইটি সেক্টরে বসে কম্পিউটারে ডেটা সায়েন্সের প্রজেক্ট করছে, সে কিন্তু শারীরিক পরিশ্রমটা করছে, তুমি এটা বলতে পারবে না যে শারীরিক পরিশ্রম একদমই করছে না, করছে, কিন্তু শারীরিক পরিশ্রমের থেকে সে আরেকটা জিনিস অনেক বেশি করছে, সে তার মাথাটাকে কাজে লাগাচ্ছে, সে তার ব্রেনটাকে কাজে লাগিয়ে সে ডেটা সায়েন্সের প্রজেক্টটা করছে। তো এই লেবারটাকে বলা হচ্ছে মেন্টাল লেবার। কি বলা হচ্ছে, এই লেবারটাকে বলা হচ্ছে মেন্টাল লেবার, কারণ এখানে সে খালি তার শারীরিক পরিশ্রমটা কাজে লাগাচ্ছে না, সে তার ব্রেনটাকে কাজে লাগিয়ে বুদ্ধি দিয়ে কাজটা করছে। তো এটাকে বলা হচ্ছে মেন্টাল লেবার। ওকে, বা ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এতে আমার কত ক্যালোরি এনার্জি নষ্ট হচ্ছে, এতে হয়তো আমার ক্যালোরি নষ্ট হবে 30 ক্যালোরি এনার্জি হয়তো নষ্ট হবে, কিন্তু আমাকে কিন্তু আমার ব্রেনটা কাজে লাগাতে হচ্ছে, কন্টিনিউয়াসলি আমাকে বুদ্ধি দিয়ে ভাবতে হচ্ছে যে এটা এইভাবে বললে ওরা বুঝতে পারবে, বা আমাকে এই নোটগুলো এইভাবে লিখলে ওরা বুঝতে পারবে। তো আমাকে আমার ব্রেনটা কাজে লাগিয়ে তোমাদেরকে পড়াতে হচ্ছে। তো আমার মেন্টাল লেবারটা বেশি ইম্পর্টেন্ট এখানে ফিজিক্যাল লেবারের থেকে। আর যে রাজমিস্ত্রির কাজ করছে সে হয়তো দিনে 1000 ক্যালোরি বার্ন করছে, 1000 ক্যালোরি এনার্জি নষ্ট করছে, কেন, কারণ তার কাজটা পুরোটাই শারীরিক পরিশ্রমের উপর। তো একটা খুব সহজভাবে এটা বলে, যখন ফিজিক্যাল ওটা থাক, মানে ফিজিক্যাল লেবারে ক্যালোরি বেশি বার্ন হয়, মেন্টাল লেবারে ক্যালোরি হয়তো কম বার্ন হয়, কিন্তু ব্রেনটা বেশি কাজে লাগে। সো দিস ইজ অ্যাবাউট ইট, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল লেবার, এটা ইম্পর্টেন্ট ছিল বলে দিলাম। ল্যান্ড আর লেবারের ডুয়াল রোল থাকে একটা, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। ডুয়াল রোল বলতে হচ্ছে যে ল্যান্ড আর লেবার দুটোই একে অপরকে কমপ্লিমেন্ট করে। খালি ল্যান্ড বা ন্যাচারাল রিসোর্স থাকলেও আমি কোনো প্রোডাকশান করতে পারবো না, আর খালি যদি আমার কাছে লেবার থাকে তাহলেও আমি কোনো প্রোডাকশান করতে পারবো না। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে যে ডুয়াল রোলটা সম্পর্কে বলি। ডুয়াল রোল, দ্বৈত ভূমিকা। ডুয়াল রোল মানে কি, দ্বৈত ভূমিকা। ইকোনমিক্সে লেবার, যেটা লেবারের দ্বৈত ভূমিকা থাকে। দ্বৈত ভূমিকা মানে দুটো ভূমিকা।
দুটো ভূমিকা কি কি থাকে লেবারের? ওয়েল, দুটো ভূমিকা লেবারের হচ্ছে যে লেবার সে প্রথমে সে প্রোডাকশান করছে। প্রোডাকশান কি করছে? যা করছে করছে, ধরো সে বিস্কিট প্রোডাকশান করছে, ময়দা প্রোডাকশান করছে, এইসব প্রোডাকশান করছে। এবার কথা হচ্ছে সে যখন বাড়ি যাবে, সে তার বাড়ি যাওয়ার পথে কোনো একটা দোকান থেকে ওই বিস্কিট ময়দাও কিনে নিয়েই যাবে। ওই বিস্কিট ময়দা সেও তো কিনে নিয়ে যাবে, তাকেও তো খেতে হবে। তো যে প্রোডাকশান করছে অর্থাৎ লেবার, সে এইখানে তো প্রোডাকশান করছে, যখন সে ফ্যাক্টরিতে ছিল সে প্রোডাকশান করছে। যখনই সে বাড়ি যাওয়ার পথে দোকান থেকে জিনিসটা কিনে নিয়ে গেল, তখন সে কি হয়ে গেল? তখন সে হয়ে গেল কনজিউমার। তাহলে একটাই মানুষ, এখানে লেবার ছিল, এখানে হয়ে গেল কনজিউমার। তো এই মানুষটা দুটো ভূমিকা পালন করছে ইকোনমিতে। একটা হচ্ছে প্রোডাকশান করছে, এটাও তার প্রথম ভূমিকা। আর একটা সে কনজিউমার হিসেবে জিনিসটা কনজিউম করছে, এটা তার সেকেন্ড ভূমিকা বা দ্বিতীয় ভূমিকা। তাহলে এটাকেই বলা হচ্ছে দ্বৈত ভূমিকা, ডুয়াল রোল অফ লেবার। ওকে, সে প্রোডাকশানও করে, কনজিউমও করে। এগুলো একটু পড়বে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। Labor is an end and means in itself. A commodity is only a means of production and the object of production is its consumption by labor. Labor therefore becomes a mean to its own end. মানে একটা কমোডিটি, লেবার কি করে? লেবার কিন্তু একটা কমোডিটিকে, লেবার জানে যে আমি এই কমোডিটিটা প্রোডাকশান করছি এবং এই কমোডিটিটা বা এই টাইপ অফ কমোডিটিটা ঘুরিয়ে কনজামশান কে করবে? সেটাও আমিই করব। তুমি ভালো করে ভেবে দেখো, এই পৃথিবীতে যদি 10 কোটি মানুষ থেকে থাকে, তার মধ্যে 9 কোটি মানুষ লেবার, বাকি 1 কোটি মানুষের কথা ছেড়ে দিলাম, 9 কোটি মানুষ হচ্ছে লেবার। আর যদি 10 কোটি মানুষ থেকে থাকে, 10 কোটি মানুষের মধ্যে হয়তো 9.5 কোটি মানুষ ঠিকঠাক কনজামশান করছে, বাকি বাদ দিলাম আমি, বাকি 50 লাখ আমি বাদ দিলাম। তো এই 9 কোটি মানুষ, এরা কি লেবার? কনজামশান কারা করছে? 9.5 কোটি মানুষ। তো 9.5 কোটি মানুষের মধ্যে এই 9 কোটি মানুষ তো আছেই, এই লেবারগুলো তো রয়েছেই। তাহলে লেবার এটা জানে যে আমি যেটা প্রোডাকশান করছি সেটাকে কনজামশানও আমিই করব। তো সেই কারণেই বলা হচ্ছে যে লেবার বিকামস এ মিনস টু ইটস ওন এন্ড। মানে ও সেটা কনজামশান প্রোডাকশান করে, সেটাকেও নিজেই কনজামশান করে নেয়, এটাই এর ইন্টারপ্রিটেশন। মানে প্রোডাক্টটার এন্ডও নিজেই করে দেয় অ্যাকচুয়ালি, ইন আ ওয়ে উই ক্যান সে। থার্ডলি, দ্য ইন্ডিভিজুয়াল সেলস ইজ সার্ভিস বাট নট হিমসেলফ। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। লেবার নিজের সার্ভিসকে সেল করে দেয়, নিজেকে সেল করে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। লেবার কিন্তু নিজের সার্ভিসকে সেল করে দেয়, কিন্তু নিজেকে কোনো দিনই সেল করবে না। মানে ভাবো যে একটা লেবার, সে যখন কাজ করছে, সে কিন্তু কোম্পানি তাকে টাকা দিচ্ছে। কোম্পানি তাকে কেন টাকা দিচ্ছে? কোম্পানি তাকে টাকা দিচ্ছে যে লেবার নিজের সার্ভিসটা দিয়ে প্রোডাকশানটা করছে, সেই কারণে। কোম্পানি ওকে বসিয়ে রাখার জন্য টাকা দেয়নি, বা কোম্পানি ওই লোকটাকে কোনো টাকা দিচ্ছে না, কিন্তু ওর সার্ভিসটার জন্য ওকে টাকা দিচ্ছে। তো লেবার নিজের সার্ভিসটা সেল করে, সার্ভিসটা কোম্পানিকে দেয়, আর তার জন্য টাকাটা পায়, নিজের জন্য কোনো টাকা পায় না। ওর সার্ভিসটা যেটা আছে, যে সার্ভিসটাও সেল করছে, সেটার জন্য টাকাটা পায়। ওকে, আচ্ছা, আর একটা ব্যাপার যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে লেবার কিন্তু তুমি চাইলে আজকে ইউজ করলে, এরকম কোনো ব্যাপার নেই যে, মানে ধরো আমি আজকে যদি চাই যে লেবার আমি আজকে না দিয়ে, আজকে আমি 8 ঘন্টা কাজ, আজকে ধরো আমার 12 ঘন্টা কাজ করার কথা, আমি বললাম না আজকে করব না, কালকে করব। এই 12 ঘন্টাটা কিন্তু আমি কালকে আর দিতে পারবো না। কালকেও আমি 12 ঘন্টা কাজ করব, কিন্তু সেটা কালকে তো 12 ঘন্টা এমনিই কাজ করার কথা ছিল। যদি আমাকে আজকের 12 ঘন্টাটা কালকেও পুষিয়ে দিতে হয়, তাহলে কালকে 24 ঘন্টা কাজ করতে হবে, সেটা পসিবল না। তাহলে যে কাজটা আজকে হলো না, লেবারের যে সার্ভিসটা লেবার আজকে দিল না, সেই সার্ভিসটা কিন্তু ও কালকেও দিতে পারবে না। তার মানে লেবারের সার্ভিসটাকে স্টোর করা যায় না, লেবারের যে সার্ভিস সেটাকে জমিয়ে রাখা যায় না, যে আজকে না হলে কালকে দিয়ে দেবে, এরকম করা যায় না। লেবারের যে সার্ভিসটা, সেটা কোনোভাবেই স্টোর করে রাখতে পারবে না,
আজকে হলে হলো, না হলে ওটা চিরকালের মতো হারিয়ে গেল। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কাজটা তুমি আজকে করলে না, যে সময়টা আজকে চলে গেল, সেই সময়টা তুমি চাইলেও কালকে ফিরিয়ে আনতে পারবে না, সেটা কোনোদিনই আর পাবে না, সেই সময়টা হারিয়ে গেছে পুরোপুরি। ঠিক আছে, কালকের সময়টা কালকের নতুন, আজকের সময়টা আজকের সময়টা ইউজ না করলে কালকে আর ওটাকে ফেরত পাওয়া পসিবল না। ওকে, সো লেবার ইজ, সেটাই আর কি এখানে বলা হয়েছে। দেখো, লেবার ক্যান নট বি স্টোরড, লেবার ক্যান নট বি সেভড অর স্টোরড ফর ফিউচার ইউজ। ভবিষ্যতে ইউজ করার জন্য আমরা লেবারটাকে স্টোর করতে পারবো না। এটা আরেকটা পয়েন্ট আছে, লেবার ইজ পেরিশেবল, মানে লেবার যদি আজকে ডিসপোজড না হয়, ক্যান বি ডিসপোজড অফ দ্য নেক্সট ডে অ্যান্ড ইট মে নট লুজ ইজ ভ্যালু। মানে ধরো আজকে যদি আমি লেবারটাকে ইউজ না করি, ওই পার্টিকুলার লেবারটা হয়তো কালকে আর পাবো না, ওই পার্টিকুলার সময়টা আর পাবো না, কিন্তু ওই জিনিসটাকে মানে এরকম নয় যে আজকে ইউজ না করা গেলে কালকে আর ইউজ করা যাবে না। আজকে লেবার ধরো 10টা ফোন বানাতো, এই 10টা ফোন হারিয়ে গেছে ইকোনমি থেকে, আজকে যদিও কাজ না করে এই 10টা ফোন আর ইকোনমিতে কোনোদিনই তৈরি হবে না। পরের দিন এসেও 10টা ফোন বানিয়েছে, টোটাল দুদিনে 20টা ফোন তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু ও 10টা ফোন বানায়নি, তো ওই 10টা ফোন আর কোনোদিনই তৈরি হবে না, 10টাই ফোন এখন তৈরি হয়েছে টোটাল। কিন্তু লেবার নিজের ভ্যালু হারিয়ে ফেলেনি, আগের দিনও কাজ করেনি, তার মানে এই নয় যে ও নিজের ভ্যালুটা হারিয়ে ফেলেছে, নিজের মূল্যটা হারিয়ে ফেলেছে। আগের দিনও কাজ করেনি, তার মানে এই নয় যে লেবার নিজের ভ্যালু বা নিজের মূল্য হারিয়ে ফেলেছে। পরের দিন ও এসে আর 10টা আইফোন বানাতে পারবে না, ও পরের দিন এসে চাইলেই 10টা ফোন বানাতে পারে। তো লেবার একদিন কাজ করছে না, তার মানে এই নয় যে ও তোর ভ্যালু হারিয়ে ফেলবে, ও পরের দিন কাজ করতে পারবে না, ও পরের দিন এসে কাজটা করতেই পারে। ওকে, আর সেম পরিমাণ কাজ করতে পারে। এগুলো নিয়ে আমার আর কিছু বলার নেই, লেবার সার্ভিস এগুলো পড়বে। লেবারের মোবিলিটি মানে হচ্ছে যে একটা লেবারকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যাবে কি যাবে না। তো ভালো করে ভেবে দেখো, একটা ওয়ার্কারকে বা একটা লেবারকে চাইলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতেই পারি জিওগ্রাফিক্যালি। এটা তো ল্যান্ডের মতো না যে একটা জমিকে এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। লেবারকে চাইলে আজকে যে লেবার কলকাতায় কাজ করছে, কালকে সেই লেবার হয়তো ম্যাঙ্গালোরে কাজ করবে, এইভাবে আমরা লেবারকে সরিয়ে নিয়ে যেতেই পারি। তার মানে লেবার কিন্তু জিওগ্রাফিক্যালি মোবাইল, মোবাইল বা মোবিল যাই বলো। সো বেসিক্যালি মোবিল মিনস দ্যাট একটা প্রোডাকশন মানে ফ্যাক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। তো লেবারকে নিয়ে যাওয়া যাচ্ছে, তো আমরা লেবারকে কি বলবো, মোবাইল বলবো বা জিওগ্রাফিক্যালি মোবিল। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, অকুপেশনাল মোবিলিটি অফ লেবার রিলেটস টু দ্য এক্সটেন্ট টু উইচ ওয়ার্কার চেঞ্জেস অকুপেশন স্কিলস ইন রেসপন্স টু ডিফারেন্ট জব অ্যাভেলেবিলিটি। মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট না, এটা বলতে চেয়েছে যে একটা লেবার তার স্কিল অনুযায়ীও মোবিলিটিটা ডিপেন্ড করে। তার কী স্কিল আছে সেটা দেখেও আমি বলতে পারি যে তাকে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে নিয়ে যাওয়া হয়, কোন জায়গায় কাজে সরিয়ে নিয়ে গেলে সে ভালো কাজ করতে পারবে। মানে ধরো আইটি সেক্টরে বসে কম্পিউটারে কাজ করে, তাকে যদি আমি এখন চাষ করতে নিয়ে যাই, সে কাজ করতে পারবে না, কারণ তার সেই স্কিলটা নেই, তাই তো। কিন্তু ধরো যে আখের চাষ করে, তাকে যদি এখন আমি বলি যে ওইটা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একটা নতুন জবে ঢোকো, সেই নতুন জবটা কি, আখের রস বিক্রি, সে কিন্তু আখের রসটা বিক্রি করতে পারবে, কারণ সে রিলেটেড অ্যাক্টিভিটি রিলেটেড স্কিলের সাথেই আগে যুক্ত ছিল, তাহলে সে এই জায়গায়ও কিন্তু ফিট হয়ে যাবে। তো একটা জায়গা থেকে সরে এসে অন্য জায়গায় কাজ করতে পারবে কি পারবে না, মোবিল হবে কি হবে না, সেটা কিন্তু ডিপেন্ড করছে লেবারটার স্কিলের উপরও, কোন স্কিলটা তার আছে সেটার উপর। ওকে, লেবারের যে রিওয়ার্ড সেটাকে বলা হয় ওয়েজ। লেবার কাজ করার জন্য, নিজের সার্ভিসটা কোম্পানিকে বা এন্টারপ্রাইজকে সেল করার জন্য যে টাকাটা পায়, যে রিওয়ার্ডটা পায়, সেই রিওয়ার্ডটাকে বলা হয় ওয়েজ বা স্যালারি। একটা লেবার একটা কোম্পানিতে 8 ঘন্টা কাজ করে, এরকম 8 ঘন্টা কাজ সে কতদিন করে, 30 দিন করে, তারপরে সে 10,000 টাকা পায়। এই 10,000 টাকাটা কি, লেবারের ওয়েজ বা স্যালারি। খুব সিম্পল ওয়ে, এটা জাস্ট ডিফিকাল্ট কিছু নেই। ক্যাপিটাল, নেক্সট ইজ ক্যাপিটাল। ক্যাপিটাল সম্পর্কে তোমাদেরকে অলরেডি আমি বলেছি। ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে হচ্ছে ফিজিক্যাল ইকুইপমেন্ট, ফিজিক্যাল মেশিনস। এখানে যে ক্যাপিটালের ডেফিনেশনটা লেখা আছে সেটা একটু অন্যভাবে লেখা আছে।
ক্যাপিটাল, 1 মিনিট এটা দেখে নিই আমি চার্জটা একটু। চার্জ ঠিক আছে। ক্যাপিটাল ইজ দ্য থার্ড এজেন্ট অফ নর ফ্যাক্টর। থার্ড এজেন্ট, বা আমরা তো ল্যান্ডকে ফার্স্ট এজেন্ট বলি, লেবারকে সেকেন্ড এজেন্ট, ক্যাপিটালকে থার্ড এজেন্ট বলি বা থার্ড ফ্যাক্টর বলি। আচ্ছা, ইট ইজ দ্য রেজাল্ট অফ পাস্ট লেবার অ্যান্ড ইট ইজ ইউজ টু প্রডিউস মোর গুডস। রেজাল্ট অফ পাস্ট লেবার মানে কি? আগের লেবারগুলো ভালো কাজ করেছে, আগের লেবারগুলো ভালো কাজ করেছে, তাই কোম্পানির কি হয়েছে? কোম্পানির প্রফিট হয়েছে, কোম্পানির প্রফিট হয়েছে। কোম্পানির যে প্রফিটটা হলো, সেই প্রফিটের টাকাটা দিয়ে কোম্পানি কি করলো? সেই প্রফিটের টাকাটা দিয়ে কোম্পানি নতুন মেশিন কিনলো। একদম প্রথমে যেটা বলেছিলাম, ওখানে কোম্পানি সবে স্টার্ট হচ্ছিল, তো লোন নিয়ে করেছে। কিন্তু এখানে কোম্পানির প্রফিট হয়েছে, লোন নিয়ে মেশিন কিনেছিল একদম ফার্স্টে, কিন্তু এখানে কোম্পানির প্রফিট হয়েছে, প্রফিটের টাকাটা দিয়েও মেশিন কিনেছে। এই মেশিনটাকেই তো ক্যাপিটাল বলা হচ্ছে। তো এই মেশিনটা কোম্পানি কিনতে পারলো কেন? প্রফিট হয়েছে তাই। প্রফিট কেন হয়েছে? লেবার ভালো পারফর্ম করেছে তাই। তাহলে এই ক্যাপিটালটা কিসের রেজাল্ট? এই মেশিনটা কিসের রেজাল্ট? রেজাল্ট অফ পাস্ট লেবার, আগের লেবারের ভালো পারফরমেন্সের রেজাল্ট। অ্যান্ড ইট ইজ ইউজ টু প্রডিউস মোর গুড। এই ক্যাপিটাল বা মেশিনটা কিসে ইউজ করা হবে? বেশি গুড প্রডিউস করতে ইউজ করা হবে। ওকে, বেশি গুড প্রডিউস করতে ইউজ করা হবে। এখানে আমি একটা জিনিস তোমাদের জন্য হাইলাইট করে রেখেছি, জাস্ট ওইটা, হ্যাঁ এই যে, ইকোনমিস্ট ইউজ দ্য টার্ম ক্যাপিটাল টু মিন গুডস ইউজড ফর ফার্দার প্রোডাকশান। ইকোনমিস্টরা কিন্তু ক্যাপিটালকে বোঝায় হচ্ছে যে সমস্ত গুড বা যে সমস্ত মেশিন, র মেটেরিয়ালকে পরবর্তী সময়ে প্রোডাকশানের জন্য ইউজ করা হবে, সেই সমস্ত গুড বোঝানোর জন্য ইকোনমিস্টরা মেশিনকে বলে। মেশিনের কথা মানে ক্যাপিটালকে, ক্যাপিটাল বলতে সেইগুলোই বোঝায়। কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে মানে নর্মালি আমরা ক্যাপিটাল বলতে মানি বুঝি, মানি টার্মস বুঝি, কিন্তু ইকোনমিস্টে কিন্তু ক্যাপিটাল বলতে মানি নয়। ক্যাপিটাল বলতে কি দেখো, টুলস, মেশিনস, র মেটেরিয়ালস, এইসব প্রোডাকশান করতে যা যা দরকার হয়। এগুলো একটু তোমরা পড়ে নেবে। দুটো ফিচার আছে ক্যাপিটালের, ক্যাপিটালের ফিচারগুলো পড়বে। এগুলো নিয়ে আমার কিছু সেরকম বলার নেই। ফ্যাক্টরস এফেক্টিং ক্যাপিটাল ফর্মেশন, এগুলো অতটা ইম্পর্টেন্টও না, জাস্ট একটু পড়ে নিও, রিডিং পড়লে এগুলো বুঝতে পেরে যাবে। এগুলো যে সব লাগবে তাও না, তো তোমরা একবার অ্যাটলিস্ট পড়ে নিও এগুলো। মোবিলিটি অফ ক্যাপিটাল, ক্যাপিটালকে কিন্তু, ক্যাপিটাল মানে কি? মেশিন। তো মেশিন জিওগ্রাফিক্যালিও মোবিল, অকুপেশনালিও মোবিল। মানে আজকে যেখানে একটা মেশিন আছে, আমি চাইলে সেই মেশিনটাকে তুলে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যেতেই পারি বাই দ্য হেল্প অফ ট্র্যাক, লরি অর এনি কাইন্ড অফ ট্রাক। আমি মেশিনটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। সো দিস ইজ জিওগ্রাফিক্যালি মোবিল। আমরা মেশিনটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। ওকে, আর অকুপেশনালি মোবাইল মানে হচ্ছে যে কি বলি, অকুপেশনাল মোবাইল মানে হচ্ছে যে ধরো একটা লেবার, এই লেবার না, একটা ক্যাপিটাল বা একটা মেশিন, সে ইন আ ওয়ে অকুপেশনাল মোবাইল বলতে বলতে পারো যে যে টাকাটা দিয়ে মেশিনটা কেনা হচ্ছে, আমি সেই টাকাটা দিয়ে মেশিনটা কলকাতায় বসে না কিনে আমি চাইলে মুম্বাইতেও কিনতে পারি, মুম্বাইতেও কিনতে পারি। তো লেবারকে কেনার আগেই আমি ওটাকে সরিয়ে নিয়ে যেতে পারি, এই ক্যাপিটালকে কেনার আগেই বা মেশিনকে কেনার আগেই আমি ওটাকে সরিয়ে নিয়ে যেতে পারি। দ্যাট ইজ হোয়াট অকুপেশনালি মোবিল মিনস। রিটার্ন, আচ্ছা, আর্নিং অফ ক্যাপিটাল, দ্য প্রাইস দ্যাট হ্যাজ টু বি পেইড ফর ইজ নোন অ্যাজ ইন্টারেস্ট। মানে আমাদেরকে তো ক্যাপিটালটা কেনার জন্য, মেশিনটা কেনার জন্য একটা টাকা দিতে হয়। ক্যাপিটাল মানে মেশিন বা টুল বা র মেটেরিয়াল, ইকুইপমেন্ট, এগুলো কেনার জন্য একটা টাকা দিতে হয়। এই টাকাগুলোকে আমরা কি বলি? এই টাকাটাকে আমরা বলছি এখানে ইন্টারেস্ট। ইন্টারেস্টটা তোমরা এই ফার্স্টের গল্পটা থেকে বেশি ভালো বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমরা যখন প্রথমে কোম্পানিটা ওপেন করেছিলাম, আমাদের কাছে কে ছিল? আমাদের কাছে একটা ব্যাংকে গেছিলাম, ব্যাংকে গিয়ে বলেছিলাম 25 লাখ টাকা লোন দাও। তো ব্যাংক 25 লাখ টাকা লোন দিচ্ছে, কিন্তু ব্যাংকে আমাকে একটা ইন্টারেস্টও দিতে হচ্ছে। এই ইন্টারেস্টটা আমাকে কেন দিতে হলো? আমি মেশিন কেনার জন্য লোন নিয়েছি তাই দিতে হলো। তাহলে এই মেশিন অর্থাৎ ক্যাপিটালকে কেনার জন্য যে টাকাটা আমাকে পে করতে হচ্ছে ব্যাংকে, সেই টাকাটাই হচ্ছে আমার ইন্টারেস্ট। ওকে, ইন আ ওয়ে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট দ্যাট ওয়ে। আর লাস্ট হচ্ছে এন্টারপ্রাইজ বা সংগঠন। এন্টারপ্রাইজ বা সংগঠনটা বিষয়টা কি? এন্টারপ্রাইজ বা সংগঠন হচ্ছে যে, ফার্স্টেই বলেছি এটা ভালো করে, যে ল্যান্ড, লেবার আর ক্যাপিটালকে একসাথে নিয়ে এসে প্রোডাকশানের সমস্ত কাজকে কোঅর্ডিনেট করবে হচ্ছে এন্টারপ্রাইজ বা সংগঠন। এরা সমস্ত রিস্ক নেবে, সমস্ত ডিসিশান নেবে, সব কিছু এরাই করবে, ডিসিশান মেকিং করবে,
ম্যানেজমেন্ট কন্ট্রোল করবে, কত টাকা দিতে হবে লেবারকে সেটা ঠিক করবে, তারপরে শেয়ার ঠিক করবে, কোথায় মার্কেটিং করতে হবে সেটা ঠিক করবে, রিস্ক নেবে, ঠিক আছে। অল অফ দিস পয়েন্টস আর রিটেন হেয়ার। ইনোভেশন, কোনো প্রোডাক্টের কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে কি যাচ্ছে না, কোনো ফিচার প্রোডাক্টে নতুন অ্যাড করতে হবে কি হবে না, সেই সমস্ত ইনোভেশনের জন্য টিম লাগবে কি লাগবে না, সেই সব কিছু এরাই ঠিক করবে, ইনোভেশনও এরাই করবে। আচ্ছা, এন্টারপ্রাইজের ইম্পর্টেন্স কি? এন্টারপ্রাইজ না থাকলে কিন্তু কোনো ইকোনমিই দাঁড়াবে না, মানে কোনো ইকোনমিও দাঁড়াবে না, কোনো কোম্পানিও দাঁড়াবে না, কোনো প্রোডাকশানই হবে না। কারণ ফার্স্টেই বলেছি, এন্টারপ্রাইজই একমাত্র যারা লেবার, ল্যান্ড আর ক্যাপিটালকে একসাথে করে, লেবার, ল্যান্ড আর ক্যাপিটালকে একসাথে করে কাজ করে। তো সেই কারণেই এন্টারপ্রাইজ খুব ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট। আচ্ছা, সেপারেট ফ্যাক্টরে এখানে এটা লাগবে না, ইট ইজ নট ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এন্টারপ্রাইজ হচ্ছে সব থেকে মোবিল, সব থেকে মোবিল বা মোবাইল যা বলতে চাও, সব থেকে মোবিল হচ্ছে এন্টারপ্রাইজ। সব থেকে মোবাইল কেন এন্টারপ্রাইজ? আমার কোম্পানির হেডকোয়ার্টার আছে হচ্ছে নিউ ইয়র্কে, আমি কালকে সেটা নিউ ইয়র্ক থেকে তুলে নিয়ে এসে নিউ দিল্লিতে করে দিলাম, কোনো ব্যাপারই না। হেডকোয়ার্টারটাকে নিউ ইয়র্ক থেকে তুলে নিয়ে এসে ওখানে যে অফিসটা ভাড়া নেওয়া ছিল বাদ দিয়ে দিলাম, এখন নিউ দিল্লিতে একটা নতুন অফিস কিনে এখানে হেডকোয়ার্টার করে নিলাম। তো আমাদের হেডকোয়ার্টার হয়ে গেল মোবিল। অ্যান্ড এটা করতে আমার 1 ঘন্টাও লাগবে না, 1 আওয়ারও লাগবে না। তাহলে সব থেকে তাড়াতাড়ি মোবিলকে সব থেকে তাড়াতাড়ি আর সব থেকে ইজিলি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে পারছি কোন জিনিসটাকে? এন্টারপ্রাইজ বা এন্টারপ্রেনারশিপ বা সংগঠনটাকে। তাহলে এই কারণেই বলা হচ্ছে এন্টারপ্রাইজ ইজ দ্য মোস্ট মোবিল অফ অল দ্য ফ্যাক্টরস। ওকে, কারণ এন্টারপ্রাইজে থাকেই হচ্ছে কোম্পানির হেড, মার্কেটিং হেড, ম্যানেজমেন্ট হেড, কোম্পানির শেয়ার হোল্ডার্স, এরা থাকে যারা কোম্পানির সমস্ত ডিসিশান নিচ্ছে। তো সেই সমস্ত মানুষগুলোকে নিউ ইয়র্ক থেকে নিউ দিল্লিতে নিয়ে আসলেই হয়ে গেল, আমাদের এন্টারপ্রাইজও নিউ ইয়র্ক থেকে নিউ দিল্লিতে চলে আসলো। তো এটাকেই সব থেকে তাড়াতাড়ি আর সব থেকে এফিশিয়েন্ট হইতে মোবিল। সব থেকে বেশি মোবাইল কোনটা? সব থেকে বেশি মোবাইল হচ্ছে ল্যান্ড না, লেবার না, ক্যাপিটাল না, এন্টারপ্রাইজ হচ্ছে সব থেকে বেশি মোবাইল। এগুলোও মোবাইল, কিন্তু এন্টারপ্রাইজ সব থেকে বেশি। ওকে, প্রোডাকশান ফাংশন আমরা একটু পরে স্টার্ট করছি, আফটার 5 মিনিটস। Now tell me if there is any doubt.